বন্ধুগণ নমস্কার। প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। এখন কিছুদিন যাবৎ একটা চর্চা মূলত দিল্লির মিডিয়াতে খুব চলছে, সেটা হচ্ছে যে কিছু দল নাকি অন্য দলের সঙ্গে যোগদান করতে পারে। বিশেষত পশ্চিমবঙ্গে টিএমসি পার্টি হেরে যাওয়ার পর টিএমসি পার্টি কংগ্রেসে যোগদান করবে বা কংগ্রেসে যোগদান করা উচিত, এটাকে নিয়ে বিভিন্ন মহলে কিন্তু আলোচনা চলছে। এর যে ইন্ডি অ্যালায়েন্সের যে মিটিংটা হয়েছিল গত 7 না 8 তারিখে সম্ভবত, তো সেদিনের আলোচনার এখান থেকে টিএমসির চেয়ারম্যান হিসেবে মমতা দিদি জয়েন করেছিলেন, সেখানে বাকি সব দলও জয়েন করেছিল। তারপরে এই চর্চাটা আর খুব বেশি হয়। এই চর্চার কারণটা হচ্ছে যে যেহেতু তৃণমূল দল এখন 3টে ভাগে ভাগ হয়ে গেছে। একটা তো দিদির দল আছেই, সেটা কালীঘাট তৃণমূল, তার এখন মূল বক্তা কুণাল ঘোষ বলা যায়। আর মাঝে মাঝে দিদিও ফেসবুক লাইভ করে কিছু কিছু বক্তব্য রাখছেন কোনো কোনো সময়। এর বাইরে বলা যায় যে বিধানসভায় বিরোধী দল নেতা ক্ষমতাসীন তৃণমূল, অর্থাৎ ঋতব্রত ব্যানার্জি এবং তার দলবল, এটা একটা দ্বিতীয় ফ্র্যাকশন বলা যায়, ভাগ বলা যায়। তারা তো বিধানসভায় বিরোধী দল নেতার চেয়ারও পেয়ে গেছে, এবং আজকেও দেখছিলাম যে বিধানসভার নবনির্বাচিত যে সদস্যদের নিয়ে একটা ওরিয়েন্টেশন ক্যাম্প হচ্ছে কলকাতায়। তাতে লোকসভার স্পিকার ওম বিড়লা সাহেব এসেছেন, তারপর আরেকজন যিনি ডেপুটি স্পিকার হরিবংশ রায় বচ্চন এসেছেন, আর আপনার কিরণ রিজিজু এসেছেন, আরও অনেকে সেখানে এসেছেন, এবং বিভিন্ন রাজ্য থেকেও বিভিন্ন নবনির্বাচিত এমএলএরা এবং কোনো কোনো রাজ্যের স্পিকাররাও সব এসেছেন। সেখানে একটা মিটিং আজকে হয়েছে, বিভিন্ন বক্তৃতাও হয়েছে, কালকেও হবে, আগামী দিনেও হবে। সেখানে লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লাজি ভাষণ দিয়েছেন, শুভেন্দু অধিকারী দিয়েছেন, এবং দেখা গেল বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত ব্যানার্জিও সেখানে বক্তব্য রেখেছেন। আপনি একটু শুনছিলাম 1-2 লাইন, বলছেন যে এরকম মিটিং তো আগে হয়নি, এটা আমাদের ভালো লেগেছে, এবং মুখ্যমন্ত্রী বলার দিন থেকেই বলেছেন যে না, বিরোধীদের জন্য বলার স্পেস থাকবে। এইটুকুটাই আমি জাস্ট শুনলাম একটু। এরপরে দেখা যাচ্ছে যে এই যে একটা দল অন্য দলে যোগদান করছে, এর প্রথম আলোচনা শুরু হয় বিহার নির্বাচনের আগে। বিহার নির্বাচনের আগে যখন বিজেপির সঙ্গে জোট বাঁধে ক্ষেত্রীয় দলগুলো, তার মধ্যে জেডিইউ, যেটা নীতিশ কুমারজির দল ছিল, সেই জেডিইউ বিজেপির সঙ্গে মিশে যাবে কি না, এই নিয়ে একটা সেই সময় বেশ বড় বিতর্ক হয়েছিল। কিন্তু দেখা গেল না, সেটা হয়নি। তার দল সেইভাবেই আছে। নীতিশ কুমারজি মুখ্যমন্ত্রীর থেকে পদত্যাগ করেছেন, বিজেপি সেখানে তাদের পছন্দের মুখ্যমন্ত্রী সোমনাথ চৌধুরীকে মুখ্যমন্ত্রী করেছে। নীতিশ কুমারের ছেলেকে একটা মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। বিহারে আপনার আছে, কি বলে, এমএলসি আছে, এমএলসি তাকে মেম্বার করে একটা সদস্যপদ দেওয়া হয়েছে, এমএলসি সদস্যপদ দিয়ে তাকে মন্ত্রী করা হয়েছে। এইবারে নীতিশ কুমারজি রাজ্যসভার সদস্য চলে গেছেন। আগামী দিনে তিনি যে দিল্লিতে একটা বড় পদ পাবেন, এটা অবশ্য সবাই জানে। এরপরে যে আরও ছোটো ছোটো দলগুলো বিজেপির সঙ্গে এনডিএতে যোগদান করে বিহার নির্বাচন লড়েছিল, তার মধ্যেও কোনো কোনো দল নিয়ে কিন্তু এরকম কথা হয়েছিল, কিন্তু কোনো দলই তার অস্তিত্ব মানে বিলিয়ে দিয়ে কোনো দলের সঙ্গে এখনো পর্যন্ত মার্চ করেনি। এ পর্যন্ত কখনো কোথাও হয়নি তা আমি বলছি না, বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন রাজ্যে, কিন্তু এইটা যে বড় দলগুলো যারা একটা সময় ভাগ হয়ে নিজস্ব দল করেছিল বা নিজের যে গ্রুপের লোকজনকে নিয়ে দল করেছিল, তারা এই মুহূর্তে যে অন্য কোনো দলের সঙ্গে একবারে মার্চ করে যাবে, যে মিশে যাবে, নিজেদের তুলে দিবে পতাকা, সিম্বল সব তুলে দিবে, সিম্বল করে দেবে, এটা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আছে বলে আমি মনে করছি। এরপরে কথা তৈরি হয় মহারাষ্ট্র নিয়ে। মহারাষ্ট্র নিয়ে একবার কথা হয়েছিল যে মহারাষ্ট্রে যে শারদ পাওয়ার, যে এনসিপি শারদ পাওয়ার পরে হয়েছে, এবং এনসিপি শারদ পাওয়ারের দলটা এখন খুবই শক্তিহীন হয়ে গেছে বলা যায়। কারণ তার ভাইপোই অজিত পাওয়ার যখন দল ছেড়ে দিয়ে অন্য দল করে আসল দলটাই নিয়ে চলে গেছিলেন, তারপর দেখা গেল তিনি হচ্ছে যে আরেকটা নতুন দল করে এনসিপি শারদ পাওয়ার এইরকম একটা দল করলেন, বলে সেখানে তিনি আছেন। শারদ পাওয়ার শারীরিকভাবেও খুব অসুস্থ, তার মেয়ে সুপ্রিয়া সুলে, তিনি তো লোকসভার সদস্য, তো ফলে সেই দলটা নাকি কংগ্রেসের সঙ্গে মিশে যাবে, এরকম কথাটাও মাঝে
একটা চর্চার মধ্যে এসেছিল, কিন্তু সেটাও কিছু এখন পর্যন্ত হয়ে ওঠেনি। তারা তাদের নিজেদের দলের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব বজায় রেখেই তারা এখন কিন্তু চলছে। এর বাইরে যেটা হলো সেটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশে যেটা ওয়াইসিপিআর, সেই ওয়াইসিপিআরের যে জগনমোহন রেড্ডি, সেই জগনমোহন রেড্ডি তার বাবার নামে যে দল করেছিলেন, সেই দলও কংগ্রেস ভেঙেই তিনি দল করেছিলেন। সেই দলও নাকি এই মিশে যাবে কংগ্রেসের সঙ্গে, এরকম কথা একটা হয়েছিল, কিন্তু সেই দলও এ পর্যন্ত মিশে যায়নি। কংগ্রেসের কোনো কোনো নেতৃত্ব বিভিন্ন সময় বলেছেন যে এরপরে ছোট দলগুলোর কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া উচিত, তাহলে পরে সব মিলিয়ে কংগ্রেসের শক্তি অনেক বেড়ে উঠবে। অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যদি বেশিরভাগ দল, যারা ছোটো ছোটো দলগুলো আলাদা করে গিয়ে অ্যালায়েন্সের সদস্য হিসাবে বসছে, তাদের চেয়ারম্যান বা সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি তারা বসছে, তারা যদি মিশে যায় তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্স বা কংগ্রেসের শক্তি অনেক বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে এটা কতটা বাস্তবসম্মত। বাস্তবসম্মত এই জন্যই নয়, আমার যেটা চিন্তা সেটা হচ্ছে যে কোনো দলই তার নিজস্ব অস্তিত্বকে বিঘ্নিত করে অন্য কোনো দলের সঙ্গে একবারে মিশে যেতে চায় না। সরি, এখন যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তিনি যখন এই তৃণমূল দলটা করেছিলেন, সেটা 1998 সালে 1 জানুয়ারি, সেই সময়টা আমার খুব পরিষ্কার মনে আছে। কংগ্রেসের সঙ্গে তার মোটেও বনিবনা হচ্ছিল না, তখন তিনি আলাদা করে দল করেছিলেন। ফলে তার যে ব্যক্তিত্ব, তিনি যেভাবে লেফট ফ্রন্টের 34 বছরের রাজত্বের সঙ্গে লড়াই করে তারপরে তিনি যেভাবে ক্ষমতায় এসে 15 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছেন, শুধু তাই নয়, তার বাইরে তিনি আরও অন্যান্য রাজ্যেও পার্টির প্রসার বাড়ানোর চেষ্টা করেছিলেন, যেমন গোয়া, ত্রিপুরা, আসাম, এই সমস্ত জায়গায়। একটা সময় ঝাড়খণ্ডেও তিনি কোনো নির্বাচনে একাধিক প্রার্থী দিয়েছিলেন, উত্তরপ্রদেশেও অখিলেশ যাদবের সঙ্গে একটা প্রার্থী দিয়েছিলেন। তো ফলে তিনি যেভাবে অন্য রাজ্যে পার্টির প্রসার করতে চেয়েছিলেন, তিনি যে সহজে নিজের দলের অস্তিত্বকে একদম শেষ করে দিয়ে কংগ্রেসের সঙ্গে মিশে যাবেন, এটা মনে হয় না। তার ব্যক্তিত্বটা একটু ভিন্ন ধরনের। তিনি যখন প্রথম দল করেছিলেন, সেই দলের চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় অজিত পাজা। তিনি গত হয়ে যাওয়ার পর তো বিভিন্ন পদের বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। এখন এর বাইরে ধরুন সদবরের দল যদি হয়, তিনিও কংগ্রেসে এক সময় ছিলেন, কংগ্রেস ছেড়ে গিয়ে তিনি দল করেছিলেন। অতএব দলের সঙ্গে মিটমাট হয়নি বলেই তিনি আলাদা করে দল করেছিলেন। ঠিক তেমনি জগনমোহন রেড্ডিও তাই, তারও কংগ্রেসের সঙ্গে, তার বাবা কংগ্রেসে ছিলেন, রাজশেখর রেড্ডি। সরি। তো ফলে তিনিও যে তার নিজের অস্তিত্বের বিসর্জন দিয়ে তিনি কংগ্রেসের সঙ্গে মিশে যাবেন, এটা হওয়া খুব বাঞ্ছনীয়। একবার যখন একজন মানুষ তার সমর্থকদের নিয়ে, তার কর্মীদের নিয়ে একটা দল তৈরি করে, যখন নিজে একটা স্বতন্ত্রভাবে কাজ করা শুরু করে, তখন তার পক্ষে একটা অন্য দলে মিশে যাওয়া এবং সেই দলের ডিকটেশনগুলো মেনে চলা, এটা খুবই অসম্ভব ব্যাপার। কারণ তার একটা নিজস্ব অস্তিত্বের প্রশ্ন থাকে। তারপর যে দলের সঙ্গে মিশবে, সেই দলের সঙ্গে তার কতটা বনিবন হবে, সেটাই প্রশ্ন। যখন পশ্চিমবঙ্গে আলাদা দল করেছিলেন মমতাদি, তখন আমার মনে আছে, তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে যারা প্রমিনেন্ট কংগ্রেস ফিগার ছিল, তাদের মধ্যে ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সি, সুব্রত মুখার্জি এবং সৌমেন মিত্র। সিদ্ধার্থ রায় 72 থেকে 77 সাল বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার আগে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় প্রিয় সুব্রত সৌমেন কলকাতায় একটা নামী বিষয় ছিল। আমি তখন কলকাতায় পড়াশোনা করেছি, তারপর আমি চাকরি সূত্রে বাইরে এসে যাওয়ার পরে কলকাতা আমার নিয়মিত যাতায়াত ছিল। তো তাদের সঙ্গে তার মতের বিনিময়ে মতের মিল না হওয়া এবং তারপরে নিজে দল গঠন করা, দল থেকে ছেড়ে বেরিয়ে যেয়ে, সেটাই তার একটা বড় নিজের একটা অ্যাভিনিউজ ছিল এবং তিনি সেই অ্যাভিনিউজ কিন্তু ব্যাপকভাবে সফল হয়েছিলেন। এই কথাটা তো সকলকে স্বীকারই করতে হয়। তো এখন তার পক্ষে সেই সমস্ত স্বাতন্ত্র্য বজায় না রেখে বিসর্জন দিয়ে কংগ্রেস সঙ্গে মিশে যাওয়া, এটা এক প্রকার অসম্ভবই বলা যায়। তেমনি যদি নীতিশ কুমারের দলের কথাই ভাবি, নীতিশ কুমার দল জেডিইউ, তার যে অস্তিত্বের প্রশ্নটা আছে, সেই অস্তিত্বের প্রশ্নটাকে একবারে বিসর্জন দিয়ে তিনি যে বিজেপির সঙ্গে মিশে যাবেন, এটাও আমার তো মনে হয় না, বা আমি বিশ্বাসও করি। তাতে তার নিজস্ব ভোট ব্যাংক, সেই নিজস্ব ভোট ব্যাংক কিন্তু হারিয়ে যাবে। ফলে তিনি সেই জন্যই আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। সেই জন্য হয়তো তিনি তার যে নিজস্ব কৈরিকুর্মী ভোট ব্যাংক, সেটাকে অটুট রাখার জন্যই তার ছেলেকে মন্ত্রিত্বে নিয়ে আসা হয়েছে। এটা বিজেপি সচেতনভাবেই নিয়ে এসেছে এবং এই ব্যাপারটি উৎসাহিত করেছে। নীতিশ কুমার চেয়েছেন যে ঠিক আছে, তার তো অনেক বয়স হয়েছে, শারীরিক দিক থেকেও তিনি খুব সুস্থ নন, ফলে এমন হতে পারে যে আগামী দিনে তার ছেলে অন্তত একটা পার্মানেন্ট যে রিহ্যাবিলিটেশন বলা যায়, কারণ তার ছেলে সরাসরি রাজনীতিতে যুক্ত নয় বা গ্রাসরুট রাজনীতি করে উঠে আসেনি। ফলে এটাও সব বাবা মাই চায় যে তার ছেলের একটা ভালোভাবে পুনর্বাসন হোক।
সেটা যে কোনো বাবা মাই চাই। তো ফলে তার ক্ষেত্রেও এইভাবে একেবারে বিজেপির সঙ্গে মিশে যাওয়া যে সম্ভব হবে না এটা আমার মনে হয়, এবং তিনি নিজেও হয়তো সেটা চাইবেন না। তো এই যে সমস্ত ক্ষেত্রীয় দলগুলো, এই ক্ষেত্রীয় দলগুলো রাতারাতি যারা বিশেষ করে শক্তিহীন হয়ে গেছে বিজেপির শক্তি বৃদ্ধির সাথে সাথে, বিভিন্ন রাজ্যে তারা হেরে গেছে, তারপরে তারা যে রাতারাতি গিয়ে কংগ্রেস সাথে জোটবদ্ধ হয়ে যাবে, একদম বিলীন করে দিবে, মার্চ করে দিবে যেটাকে বলা হয়, সেটা হওয়া একরকম অসম্ভব। মমতাদির সঙ্গে এখনও কিছু না হোক, দিদির সঙ্গে এখনও অন্তত 8জন এমপি তো আছেনই, দেখছি তো আমরা। তার হয়ে রাজ্যসভা এবং লোকসভা মিলে এখনও কমসে কম 15-20 জন এমপি তার আছেন, এবং তার মুখর এমপিদের মধ্যে আছেন বেশ কিছু মহিলা এমপিও আছেন, আমি আর নাম করে বলছি না। ফলে এইগুলোকে নিয়েই তিনি হয়তো টিকে থাকবেন আগামী দিনে এবং দলকে সার্ভাইভ করবার, রিভাইভ করবার চেষ্টা করবেন, কিন্তু সহজে কংগ্রেসের সঙ্গে তিনি মিশে যাবেন, এটা আমার মনে হয়েছে। যে আইডিওলজিক্যাল ডিফারেন্সের জন্য ক্ষেত্রীয় দলগুলো বড় দল থেকে ভেঙে ছোট দল করেছে, মূলত কংগ্রেস থেকে ভেঙে ছোট দল করেছে, তারা যে রাতারাতি কংগ্রেসে মিশে যাবে, এই তত্ত্বটা, এই ন্যারেটিভটা আমার অন্তত বিশ্বাস হয় না। এটা খুব পরিষ্কার করে আপনাদেরকে আমি বলতে চাই। তো আগামী দিনে রাজনীতিতে সব কিছু সম্ভব, রাজনীতি অসম্ভব বলে কিছু ব্যাপার নেই। যদি আমরা একটু অতীত ইতিহাসে দেখি, আমি একটু রেফারেন্স হিসেবে বলছি। ধরুন ইমার্জেন্সির পর যখন ইন্দিরা গান্ধী হেরে যান, তখন জনতা দল তৈরি হয়েছিল। জনতা দল তৈরি হওয়ার পর জনতা দলের বিভিন্ন প্রধানমন্ত্রী হয়েছিলেন। ধরুন মোরারজি দেশাই, ইন্দ্র কুমার গুজরাল, চন্দ্রশেখর, তো এইরকম বিভিন্ন জন প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু দলটা যেহেতু বিভিন্ন মতাদর্শের লোকজন একটা জায়গায় সাজিয়েছিল এবং বেশিরভাগ লোক কংগ্রেস ছেড়েই কংগ্রেসের বিরোধিতা করে একটা মঞ্চ তৈরি করেছিল জনতা দল বলে, সেই জনতা দল কিন্তু ফাইনালি টিকেনি। সেই জনতা দল পরবর্তীকালে বিভিন্নভাবে ভাগ হয়েছে। জনতা দল মধুলিমায়, জনতা দল নীতিশ কুমার, জনতা দল লালু প্রসাদ যাদব, জনতা দল রামবিলাস পাসওয়ান, ভিন্ন ভিন্ন নামে এই যে ব্যক্তিরা, এরা কিন্তু বিভিন্ন জায়গায় নিজেদের দল করেছিল এবং তারা সেই জনতা দল থেকে ভেঙে এসেই এই ক্ষেত্রীয় পার্টিগুলো করেছিল। ঠিক তেমনি কংগ্রেস থেকে ভেঙে এসে যে সমস্ত ক্ষেত্রীয় পার্টিগুলো নিজস্ব দল করেছে, নিজস্ব দলে মেহনত করেছে, পরিশ্রম করেছে, গ্রাসরুট স্তরে নিজেদের প্রচার প্রসার বাড়িয়েছে, নিজেদের সমর্থক সংখ্যা বাড়িয়েছে, তারা রাতারাতি তাদের দলের অস্তিত্বকে একদম বিপন্ন করে দিয়ে কোনো দলের সঙ্গে মার্জ হবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটা প্রশ্নের সঙ্গে জড়িত আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনার দলের সম্পদ, অর্থ, বিল্ডিং, ঘর বাড়ি, এইগুলো একটা মস্ত বড় ম্যাটার, এটা কম ম্যাটার নয়। সব দলেরই কিছু না হলেও 100, 200, 500, 700, 1000 কোটি টাকা করে বিভিন্ন ব্যাংকে জমা আছে, দলীয় তহবিল। এর বাইরে প্রত্যেকের হয়তো বড় বড় অফিস করা আছে, সে অফিস থেকে কার্যালয় করা আছে, রাজ্যে করা আছে, এবং দিল্লিতেও কেউ অনেকে কার্যালয় পেয়েছেন, কার্যালয় করা আছে। এইটা কোনো মামুলি ব্যাপার নয়। এইগুলোকে হঠাৎ তারা অন্য দলকে সমর্পণ করে দেবেন, নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে দিয়ে, এটা অনেকটা অসম্ভব ব্যাপার। কিছু সাংবাদিক এবং কিছু লুটিয়ান্স মিডিয়ার তারা এটাকে প্রচার করার চেষ্টা করছে। কংগ্রেসের কিছু নেতারাও চাইছেন যে দলটা একটু ঐক্যবদ্ধ হোক, দলের একটু শক্তি বৃদ্ধি হোক, অন্য দলের সঙ্গে মিশে যাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, শরদ পাওয়ার তিনি যদি অসুস্থ, তিনি কি ওই কংগ্রেসের রাহুল গান্ধীর ডিকটেশন মেনে চলবেন? কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, তার তো কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমরা এ পর্যন্ত বহু ঘটনাতে সাক্ষী আছি। সেখানে যাবতীয় সিদ্ধান্ত রাহুল গান্ধী, তার মাতা সোনিয়া গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, এরা 3 জন মেনে নেন, এবং সেখানে রাহুল গান্ধীরই হচ্ছে যে মেন সে আছে যে কোনো সিদ্ধান্তের প্রশ্নে। মল্লিকার্জুন খাড়গে বয়স্ক মানুষ হিসেবে তাকে কংগ্রেসের সভাপতি হিসেবে রেখেছেন। তো তার পক্ষে, শরদ পাওয়ারের পক্ষে এদের ডিকটেশন মেনে আগামী দিনে চলা, এটা খুবই অসম্ভব ব্যাপার বলে মনে হয়। তেমনি দিদির পক্ষেও যে এই নির্দেশ মেনে চলা, সেটা খুবই অসম্ভব বলে মনে হয়। তেমনি রাজশেখর রেড্ডি অন্ধ্রপ্রদেশে, তিনি যে মেনে নেবেন, সেটাও প্রায় অসম্ভব বলে মনে হয়। আম আদমি পার্টি, তারা এখন থেকেই ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে সরে গেছে, কারণ সামনে পাঞ্জাবের নির্বাচন আছে। ডিএমকে সঙ্গে কংগ্রেসের সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছে। ফলে আগামী দিনে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের প্রশ্নে কংগ্রেস বাদ দিয়ে বাকি যে আঞ্চলিক দলগুলো, তাদের যে ঐক্যবদ্ধ প্রয়াস, সেই ঐক্যবদ্ধ প্রয়াসটাই এখন তো একটা খুব মনে হচ্ছে ভঙ্গুর অবস্থার মধ্যে আগামী দিনে পড়তে চলেছে। তারপরে আগামী 8 তারিখ সম্ভবত হায়দ্রাবাদে আবার এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিং আছে। সেই মিটিংয়ে নতুন নতুন কী কী তথ্য বেরিয়ে আসে, নতুন নতুন কোন কোন ঘটনা ঘটে, তারপর আগামী দিনে এই ক্ষেত্রীয় পার্টিগুলোর, ক্ষেত্রীয় রাজনৈতিক দলগুলোর, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নির্ধারণ হবে, সেটাই দেখা। ঝাড়খণ্ডের প্রশ্নও বলা যায়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চাতে রয়েছে, এটা একটা স্থানীয় যে আবেগ, তার ভিত্তিতে তৈরি হয়েছে। সেই আবেগের ভিত্তিতেই আজকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঝাড়খণ্ডে জয়লাভ করে এখন শাসন প্রশাসন চালাচ্ছে। তেমনি তেলেঙ্গানাতে একটা সময় বিআরএস,
অর্থাৎ প্রথমে ছিল টিআরএস, তারপর হয়েছিল বিআরএস। তারা তেলেঙ্গানা দীর্ঘদিন শাসন করছে, কিন্তু তারপরে তাদের যে গ্যাপ, তারা যে অ্যান্টি ইনকামবেন্সির যে অনকি ইনকামবেন্সে বিজেপি জায়গা করতে না পেরে সেই ফাঁকে কংগ্রেস ঢুকে আছে, ফলে বিআরএস এখন প্রায় মস্ত মুখেই চলে গেছে বলে যায়। তেমনি পাঞ্জাবে আকালি দল একটা সময় বিজেপির সঙ্গে জোট করেছিল এবং কেন্দ্রীয় ক্ষমতা ভোগ করছিল। বিজেপি পাঞ্জাবে, আকালি দল পাঞ্জাবে ক্ষমতা ভোগ করেছে, কিন্তু আকালি দলের অস্তিত্ব এখন খুবই সংকীর্ণ অবস্থায় আছে। আগামী যে পাঞ্জাব নির্বাচন হবে, সেই নির্বাচনে আকালি দল যদি একটা ভালো পারফরমেন্স দেখাতে না পারে, তাহলে আকালি দলের অস্তিত্ব অনেক ক্ষেত্রে বিপন্ন হয়ে যেতে পারে। তো আকালি দল কি কোনোভাবে এনডিএর সঙ্গে আবার ফিরে আসবে জোটে, সে প্রশ্ন এসেছে, বা এনডিএর সঙ্গে মার্জ হয়ে যাবে, সে প্রশ্ন এসেছে। এগুলো অনেকটা অসম্ভব ব্যাপার বলে অন্তত আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা তার ভিত্তিতে বলছি। ক্ষেত্রীয় দল তাদের স্বাতন্ত্র্য বজায় রেখেই যে আপন জোট, সে আপন জোটে তারা যোগদান করবে, জোটের সদস্য হিসেবে থাকবে, এটাই এবং ঢোকা বেরোনো এসব চলতেই থাকবে। এটাই আগামী দিনের এই ক্ষেত্রীয় রাজনীতি এবং কেন্দ্রীয় রাজনীতির একটা ভবিষ্যৎ হতে চলেছে। উত্তরপ্রদেশি ক্ষেত্রীয় ছোটো ছোটো দলগুলো অখিলেশ যাদবের সঙ্গে মিশে যাবে, অর্থাৎ সমাজবাদী পার্টির সঙ্গে মিশে যাবে, বা ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যারা আছে তারা ছোটো ছোটো দলগুলো কি বিজেপির সঙ্গে মিশে যাবে, সেটা আপনার দলই বলুন আর অন্য কোনো দলই বলুন, তারা কি মিশে যাবে? তাহলে তাদের অস্তিত্বের একটা সংকট হবে। ফলে এগুলো আগামী দিনে কোনো ক্ষেত্রীয় দলই, কোনো বৃহৎ যে দুই পার্টি ভারতবর্ষে এই মুহূর্তে কংগ্রেস বা বিজেপি, কারোর সঙ্গে একেবারে মার্জ হয়ে যাবে এরকম আগামী দিনে এর কোনো সম্ভাবনা আছে বলে আমার তো মনে হয় না। দেখা যাক, ভবিষ্যৎ বলবে কি এর ফলগুলো হয়। তবে বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা করছি, আমি ভাবলাম এখানে আমার যে রাজনৈতিক বিশ্লেষণ, সেই বিশ্লেষণটা রাখা উচিত। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।